যেখানে প্রতিবাদ করবে তার বিরোধিতা করব, এটা তার নিজের একটা দল, সেই সেই দলের, সেটা তো সে দলটাও তো সেই অর্থে মনোলিথিক নয়, সেখানে চলতে পারে। কিন্তু তিনি যদি মনে করেন যে তার দলটাকে তিনি যেভাবে চালাচ্ছেন নির্বাচিত হয়ে পশ্চিমবঙ্গে এই ফেডারেল পলিটির মধ্যে এই পশ্চিমবঙ্গ একটা রাজ্য, সেই রাজ্যটাকেও তিনি সেভাবে পরিচালিত করবেন, এটা ঠিক নয়। আর সংবাদপত্রের পক্ষে যেটা আমার কাছে মনে হচ্ছে, সংবাদপত্রের খুব দুর্দিন আসন্ন। দুর্দিন এই কারণেই আসন্ন যে আপনারা এখন বলছেন যে আপনাদের উপর আক্রমণ করেছে, আসলে একটা আক্রমণ নয়। আপনারা সংবাদ মাধ্যম পশ্চিমবঙ্গে কৃতজ্ঞ থাকা উচিত মমতা ব্যানার্জির কাছে, কারণ এত বড় মিডিয়া ফ্রেন্ডলি গভর্নমেন্ট আগে কোনোদিন আসেনি। সাংবাদিকদের 24 ঘন্টা যদি একটা চ্যানেল চালাতে হয়, নিউজ চ্যানেল চালাতে হয়, প্রতি মুহূর্তে নতুন নতুন খবর তৈরি করতে হবে। কত এক নিউজ আপনি রিপিট করবেন? প্রতিদিন আপনি নতুন করে একটা বিবৃতি দিয়ে ফেলছেন, তার জন্য প্রতিক্রিয়া হচ্ছে, এখানে সবাই বসে পড়ছেন। এই প্রতিক্রিয়া দিতে দিতে আসল ক্রিয়াটাই একদিন হারিয়ে যাবে। আর হারিয়ে গেলে কি হবে, তখন আপনি যে নিউজ চ্যানেল চালাচ্ছেন, প্রতিপক্ষ অনুষ্ঠান করছেন, তখন আপনাকেও আঙ্গিক থেকে কিছুটা সরে আসতে হবে। কারণ মানুষ এই যে সিরিও কমিক দেখে দেখে, এই যে তামাশা, এই হাস্যরসের নাটক দেখে দেখে মানুষ এমন জায়গায় পৌঁছে যাবে যে মানুষ এর কথাগুলোই শুনবে না। আর কথার জন্য প্রতিক্রিয়া দেওয়ার জন্য নির্বেদ রায়ের মতো লোক এসে গম্ভীরভাবে সুন্দর বিশ্লেষণ করবেন, এটাও মানুষ কিন্তু আর শুনতে চাইবে না। পরিস্থিতি জটিল, পরিস্থিতি এতটাই জটিল যে আজকে বিভিন্ন সময় আমরা দেখলাম, শুধু এখানে বলে নয়, শুধু সংবাদ মাধ্যম নয়, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কি হলো, রাষ্ট্রপতি নির্বাচনে আমরা কি দেখলাম, আমরা মমতা ব্যানার্জি পায়ে বল নিলেন, একদম সোজা তিনি থ্রু করে ঢুকে পড়লেন, হাফ লাইন টপকে গেলেন, পেনাল্টি বক্সে পৌঁছে গেলেন, কিন্তু কাকে পাস দিলেন আর ঢুকে তিনি বুঝতে পারলেন না যে লাইন্সম্যানের ওখানে আগে থেকেই ফ্ল্যাগ তুলে দাঁড়ানো আছেন। এই যে প্রতিনিয়ত নতুন এই রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে একটা নতুন ধরনের তামাশা, আবার এখন সংবাদ মাধ্যমকে কেন্দ্র করে আরেকটা নতুন তামাশা। এতে কি হচ্ছে যে মানুষ সার্বিকভাবে ওই যে পদটা আছে, মুখ্যমন্ত্রীর পদ, তার উচ্চতা, তার পদমর্যাদা, তার গাম্ভীর্য, সেটা আস্তে আস্তে কলুষিত হয়ে যাচ্ছে। আমি আশা করব মমতা ব্যানার্জি ব্যক্তিগত জনপ্রিয়তা নিয়ে, মমতা ব্যানার্জির জনসম্মোহনী ক্ষমতা নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন ওঠেনি। একটা সময় মনে আছে আজহারউদ্দিন হঠাৎ খুব মেরে ক্রিকেট খেলতে শুরু করলেন, দীর্ঘদিন রান পাচ্ছিলেন না, পরপর দুটো সেঞ্চুরি করলেন। তখনকার পরিপ্রেক্ষিতে ওই ধরনের ক্রিকেট খেলাটা প্রাসঙ্গিক ছিল কি ছিল না টেস্ট ক্রিকেটে, সেটা নিয়ে গাভাস্কারের একটা উক্তি ছিল যে এখনই এটা নিয়ে কিছু বলা যাবে না, কারণ ও তো এখন রান পাচ্ছে। এখনো মুখ্যমন্ত্রীর সভায় কিন্তু ভিড় হচ্ছে, কিন্তু ভিড় কিন্তু কমবে। আমাদের মতো ছোট দল, প্রান্তিক দল, যাকে মাইক্রোস্কোপিক, সাংবাদিকদের ভাষায় অপ্রাসঙ্গিক, পশ্চিমবঙ্গের যাদের কোনো মর্যাদা নেই, এই দলও কিন্তু পশ্চিমবঙ্গে বহু জায়গায় তৃণমূল স্তরের, তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা তৃণমূল তৈরি করেছিলেন, তারা আমাদের দলে যোগ দিচ্ছে। এই কারণেই, কারণ যারা পার্টিটা তৈরি করেছিলেন, যাদের নামটার সঙ্গে স্থানীয় তৃণমূল কংগ্রেস সিনোনিমাস, তারা আজকে জায়গাটা হারিয়ে ফেলেছেন, অন্য কেউ এসে জায়গাটা দখল করে নিয়েছে। একসময় যে শব্দটা, যদি আমি কোনো হারমাত্রার মধ্যে সব শব্দের মধ্যে যাই না, যারা একদিন কিন্তু বাইক বাহিনী বা সেই থান কাপড়, যে সমস্ত অভিযোগগুলো ছিল, যারা তার নেতৃত্ব দিতেন, বদলে গেছে মতটা, পাল্টে গেছে পথটা। আমি বলছি না, আমি সুজনদার স্তরের লোকের কথা বলছি না, কিন্তু বহু মানুষ আছেন যারা বিভিন্ন রাজনৈতিক দলে ক্ষমতার পরিবর্তন হচ্ছে ঢুকে পড়েন, সমাজের ওপর তলাতেও ঢোকেন, সমাজের নিচের তলাতেও ঢোকেন। এই যারা ঢুকে পড়েছিল তারা এখন অটো রিকশার ঝান্ডা বদলের মতো হয়ে যাচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে কি, সিপিআইএম এর সঙ্গে তফাৎটা কোথায়? সিপিআইএম একই ঘাটে বাঘে গরুকে জল খাওয়াতে পারত। সে সময় ওই জমির দালালি হয়েছে, সে সময় অন্য ঘটনা ঘটেছে, কিন্তু ওপরে যে কথাটা বলা হতো সেটাকে নিচ পর্যন্ত পার্কুলেট দ্বারা করাতে পারতো। আর এখন এটা কি অবস্থা দাঁড়িয়েছে, এইসব ঘটনা তো আগেও ঘটেছে, এখনো ঘটছে। এখন দাঁড়িয়েছে কি, যে কোথাও কারোর কোনো নিয়ন্ত্রণ নেই, সবাই একটা লম্বা বেশ মার দেওয়া সাদা পাঞ্জাবি পরে হাতটা গুটিয়ে বাজারে নেমে পড়েছে, খেটে খাও। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির থেকে কিন্তু আমাদের মুক্ত হতে হবে, এবং সেটা দায়িত্ব নিতে হবে যারা অরাজনৈতিক বলতেন নিজেকে, যারা আছেন। যেমন আমি ব্রাত্যবোধের কথা এই জন্য বলেছিলাম যে তিনি অরাজনৈতিক অবস্থান থেকে এসে তিনি কিন্তু রাজনীতিতে সম্পৃক্ত হয়ে গেছেন, কিন্তু বাংলার সর্বকালের অন্যতম সেরা নাট্যকারী, তার প্রতিভা নিয়ে কোনো না। আমি আবেদন করছি আমি ব্রাত্যব্রত বসুর কাছে, আমার আবেদন হচ্ছে আমাদের আরেকজন যিনি কারিগরি শিক্ষামন্ত্রী আছেন, আমাদের
সেই মাস্টারমশাইয়ের কাছে যে তারা কি দেখছেন। আমার আবেদন এই মঞ্চে সমীর আইচের কাছে, সমীর আইচদের কাছে, যারা একদিন রাস্তায় নেমে অনেক প্রতিকূলতার মধ্যে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন, আজকে তাদের আবার নতুন করে রাস্তায় নামবার সময় এসেছে। শ্রমিক বললেন যে এখনো পর্যন্ত অন্য ধরনের আক্রমণ হয়নি, কিন্তু বিগত কয়েক মাসে একাধিক আক্রমণের ঘটনা তার আগের জামানার মতো এই জামানাতেও হয়েছে। যেমন ধরা যাক, আমাদের সর্বকনিষ্ঠ সাংবাদিক পার্থকে একেবারে রাস্তায় ফেলে এইভাবে প্রহিত হতে হয়েছে, মারা হয়েছে। আমরা এর সমস্ত অডিও ভিজুয়াল সিডি ডিভিডি করে লালবাজারে জমা দিয়েছি। প্রত্যেকটি ব্যক্তি তারা এই মুহূর্তে এখন যখন অনুষ্ঠান করছি এলাকায় ঘুরে বেড়াচ্ছে, তাদের ছবি থামিয়ে গোল করে নাম পরিচয় ঠিকানা সমেত পুলিশকে দেয়া হয়েছে। তা সত্ত্বেও এই মুহূর্তে এই পার্থপ্রতিমের ঘটনায়, যার পুরো ভিডিও রেকর্ডিং আছে, গ্রেফতার কতজন জানেন? একজনও নয়, 0 গ্রেফতার। এই ঘটনায় একজনও গ্রেফতার হননি। সংবাদ মাধ্যমের অবশ্য শারীরিক আক্রমণের কথা নিয়ে এই অনুষ্ঠান নয়, অন্য ধরনের আক্রমণ, অন্য ধরনের নিশানা নিয়ে এই অনুষ্ঠান। সুজাতদার কাছে আসবো, কিন্তু তার আগে আমি একটা জিনিস বলতে চাই সুজাতদার বলার আগে। দেখুন, মমতা ব্যানার্জি বক্তৃতার মূল ওনার কন্টেন্ট যেটা, সেটার মধ্যে উনি বলেছেন যে টাকা দিয়ে বিভিন্ন জায়গায় মাল হয় এবং বিভিন্ন গোষ্ঠী কর্পোরেট হাউস থেকে উনি চালায়। তো এটা তো একটা সম্পূর্ণ ভিন্ন বিতর্কের বিষয়। আপনি আমার প্রসঙ্গটা তুললেন। এই ক্ষেত্রেও মহাকরণে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাদের সাংবাদিক, আমাদের সহকর্মীকে মারার ঘটনা আমরা সাজিয়েছি। ঠিক কি বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী? দেখব। এটা মিথ্যে কথা আপনি সাজিয়েছেন, বলেন প্রতিপক্ষের নেক্সট না করলেও আপনি সাজাবেন, এটা সাজানোটা আপনার স্বভাব। আমি খোঁজ নিয়েছি, নাথিং, কিচ্ছু হয়নি। আপনি নিজে করেছেন, সাজিয়েছেন। অনেকে কে সাজিয়ে করে, 4-5জনকে নিয়ে আপনি সাজিয়ে করেছেন, পরিকল্পিত। হ্যাঁ, অত্যন্ত উদ্বেগজনক শারীরিক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে পার্থপ্রতিমকে বহুদিন ভর্তি থাকতে হয়েছিল। আমরা সাজিয়ে করেছিলাম। সুজাতদার কাছে যাও। আমি সুজাতদা ওয়ান লাইনার বলেই আমি সুজাতদাকে ছেড়ে দিচ্ছি। আমি মনে পড়লো হঠাৎ, এটাকে কিন্তু আমি বলি যে এটাকে বলা হচ্ছে ফলস ফ্ল্যাগ টেরোরিজম। মানে আপনি একটি জিনিস সাজাবেন, এটা একদম ফ্যাসিস্ট একটি, যে কোনো সরকার এগুলো করে, একদম ফ্যাসিস্ট সরকার মাত্রই করে। পলপট করতেন, ল্যাটিন আমেরিকায় করা হয়েছে, বহু সারা আমাদের দেশে শুরু হয়েছে এটা। যে আপনি ঠিক করলেন যে আমি এটা করব, করে এটা করা হলো, করার পর আমি একদম নাম করে চিহ্নিত করে দিলাম যে এইভাবে অত্যাচারিত, এইভাবে সাজানো ঘটনা হয়েছে। আপনি চেতলার ঘটনা যেভাবে বললেন, একদম সুন্দর করে সাজিয়ে, আপনার খুব কপাল ভালো, আপনি ইঙ্গিতটা রেখেছেন। আগামী দিনে সেটা হতে চলেছে সম্ভবত, যে সেইটাকে চাপিয়ে দেওয়া হবে এবার লোক বেছে বেছে। আমি পরে আসবো সুজাতবাবুর পরে, যে 1, 2, 3, 4 করে যে কি ঘটনার পরিপ্রেক্ষিতে একদম পয়েন্ট বাই পয়েন্ট কিভাবে একদম চিহ্নিতকরণ হয়ে যাচ্ছে। সুজাতদার কাছে আসবো, তার কারণ এই অনুষ্ঠানের নাম টার্গেট এবার সংবাদ মাধ্যম না বলে টার্গেট এবার মানবাধিকার সংস্থাও বলা যেত। কারণ সেই বক্তব্যে, যুবার সামনে সেই বক্তব্যে মাননীয় মুখ্যমন্ত্রী মানবাধিকার সংগঠন অবশ্য বলেনি, মানবিক সংগঠন এরম বলেছেন। কি বলেছেন এই মানবিক কোট আনকোট মানবিক সংগঠনগুলি নিয়ে দেখাবো আপনাদের। আজকে মানবিক সংগঠন অনেকটি আমি দেখছি নিজেরা সবচেয়ে বড় অমানবিক, আর টাকা নিয়ে এনজিওর টাকা, কিছু কিছু সব এনজিও, আমাদের অনেক ভালো এনজিও আছে, আমি তাদের খুব সম্মান করি, খেটে খুটে করে। আমি কয়েকজনকে আবার এদের মধ্যেও দেখেছি যারা টাকা নিয়ে আসে বিদেশ থেকে, অনেক টাকা, কোটি কোটি টাকা, আর কিছু গরিব লোককে বিক্রি করে, কিছু কিছু সংগঠন করে তারা টাকার কারবার করে মানুষকে বিপথে পরিচালিত করে। আর আমায় জ্ঞান দিচ্ছে যে লোকটা সারা জীবন মানবিক অধিকার নিয়ে লড়াই করেছে। আমি এটা 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 একটা পার্টিকুলার মন্তব্য। মুখ্যমন্ত্রীর ইদানিংকালের একাধিক মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া হয়েছে। আমার এটা মনে হচ্ছে বারবার এই ধরনের বিচার ব্যবস্থা, কমিশন সম্পর্কে, মানবাধিকার সংগঠনকে আক্রমণ করা বা একটা বিশেষ দলের মুখপাত্র এইভাবে তকমা দেওয়া, এই সমস্তটা একটা অসহিষ্ণুতার চরম লক্ষণ বলে আমার মনে হয়েছে। কেন এই অসহিষ্ণুতা? একটা বড় কারণ, প্রশাসন ঠিকঠাক মতো বোধহয় চলছে না। যে প্রত্যাশা মানুষের ছিল, এবং আমরা, সুজন একমত হবে না, আমরা 34 বছরের বামফ্রন্ট সরকারকে ডেভিল গভর্নমেন্ট বলেছি।
তুলসীদাস গোস্বামী সেন্ট্রাল লেজিসলেটর পার্টির ছিলেন 20-এর দশকে, ব্রিটিশ সরকারকে বলতেন ডেভিল গভর্নমেন্ট। আমরা বামপন্থ সরকারের ইদানিংকালে তো বটেই, চলে যাওয়ার আগে ডেভিল গভর্নমেন্টে রূপান্তরিত হয়েছিল। তাকে সরানোর জন্য আমরা সরাসরি অনেকেই আমরা সবাই বলেছিলাম। প্রত্যাশা ছিল মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়। আমরা বলি, ক্লাসে পড়াই, অবাক কাণ্ড কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, এটাই বোধহয় বাস্তব। মুখে বলি শিক্ষা নাও, কেউ নেয় না। এবং এই ধরনের আক্রমণ বিশেষ করে সংবাদ মাধ্যম বিচার ব্যবস্থাকে আমার দেখে মনে হয়েছে, ডেরেক জোনসের 4 ভলিউমের সেন্সারশিপের ওপর বই আছে, ওয়ার্ল্ড এনসাইক্লোপিডিয়া। তার উনি অসংখ্য ঘটনা দেখিয়েছেন গণতন্ত্রে, উদারনৈতিক গণতন্ত্রে, একনায়কতন্ত্রে কী করে সেন্সারশিপ হয়। জুলিয়ান পেটলে দেখাচ্ছেন যে এই যে হুমকি দেওয়া সংবাদ মাধ্যম, এটা সেন্সারশিপের প্রথম ধাপ। তার মানে ইউ জার্নালিস্ট, তুমি ওটা ইনভেস্টিগেশন করবে না, ওটা হলে আমার ওই টপিকটা অপছন্দের, আমি শুনবো না, অতএব আমি হুমকি দেবো। কোথার থেকে হুমকি দিচ্ছ? তুমি একটা ক্ষমতার আধার থেকে গিয়ে হুমকি দিচ্ছ। একটা কনস্টিটিউশনাল পদ, সাংবিধানিক পদ, সেখান থেকে তুমি দাঁড়িয়ে যে ঘটনা উঠে আসছে তা তদন্ত করবে দেওয়ার কথা, আইনের শাসনটা যাতে বলবৎ থাকে সেটা দেখবার কথা, ঘটনাগুলো সম্পর্কে তোমার দুঃখ প্রকাশ করার কথা, এবং ঠিকঠাক যাতে তদন্ত হয় দেখার কথা। উল্টে তুমি যদি বলতে থাকো যে অমুক একটা নিউজ মিডিয়ামের ধর্ষণের ঘটনা দেখানো হচ্ছে, ধরা যাক পুরোটা সত্য নয়, ধরা যাক অভিযোগ প্রমাণিত হতে পারে, অপ্রমাণিত হতে পারে, তুমি যদি প্রথমেই বলে দাও সাজানো, তাহলে যে মেসেজটা যারা যাচ্ছে তদন্তকারীদের কাছে যে সাজানোটাই প্রমাণ করবে। অথবা যা এতদিন চলে চিরকাল, সুপ্রিম কোর্টের রায় আছে, আর তারপরে যদি একটা প্রেসিডেন্ট রেখে দেওয়া যায় দময়ন্তী সেনের মতো, যে সাজানো না মানলে কি হইবে, তাহলে তো বলা বাহুল্য। তুমি যদি পার্কস্ট্রিটের মতো উল্টো কাণ্ড ঘটাও, তাহলে তোমাকে সরে যেতে হবে। তো মেসেজ ইউ আর সেন্ডিং বিং এ হেড অফ দ্য স্টেট, যে আমার মতো করে তোমাকে তদন্তটায় রেজাল্টটা দিতে হবে, না হলে ফলাফল হচ্ছে হয় সরিয়ে দেওয়া হবে, নয় আক্রমণ করা হবে। এইটা গণতন্ত্রের পক্ষে একেবারেই শুভ নয় এবং চরম আপত্তিকর বলে আমার মনে হয়েছে। এর জন্য মানুষ পরিবর্তন চেয়েছিলেন বলে আমার একেবারেই মনে হয় না। পরিবর্তনটা ওই ডেভিল গভর্নমেন্টকে সরিয়ে দেওয়ার পর আমরা কিছুদিন অন্তত স্বস্তিতে থাকি, গণতন্ত্রে কিছুটা আঘাত থাকুক। এটা যদি মুখ্যমন্ত্রী বোঝাতে চান যে সত্য একমাত্র তিনিই মনোপলাইজ করে দিয়েছেন, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইভেন্ট, কোনো ঘটনার বোঝাপড়াটা তিনি মনোপলাইজ করে নিয়েছেন, তাহলে তিনি সাংঘাতিক বার্তা দিচ্ছেন। এবং এই বার্তাটা সঠিকভাবে লোকের কাছে যাবে না যে তিনিই শেষ কথা, তার মানে। অরওয়েলে 45 সালে বিখ্যাত কথা ছিল, লিবার্টি মানে কি? লিবার্টি মানে তুমি রেডি আছো কিনা টু হিয়ার দি আদার ভিউ পয়েন্ট। আমি শুনতে নারাজ। আমি নির্বেদ বাবুর মতোই তককে ঢুকছি না 4 লক্ষ কি 6 লক্ষ সুজনের মতো, ওরা পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে করবে, আমি তো পলিটিক্যাল কাজকর্ম করি না। সেটা সত্য মিথ্যা লড়াই হতে পারে ময়দানে। তুমি গণতন্ত্র রক্ষার প্রশ্নে, তুমি রুল অফ ল রাখার প্রশ্নে তুমি যদি এই মেসেজ দাও, তাহলে পলিটিক্যাল বসকে খুশি করার জন্য সমস্ত তদন্ত সেখানে দাঁড়াবে। দুই দফার বিচার ব্যবস্থাকে আক্রমণ করছে। বিচার ব্যবস্থাকে আমার মনে হয় না এটা খুব আদালত অবমাননা হয়েছে, আমার মতে আদালত অবমাননা হয়েছে। বা নিউজ টাকা দিয়ে করা হয় সুমন, এটা কুরেশি কিছুদিন আগে দিল্লিতে একটা বক্তৃতায় বলেছেন ইলেকশনের আগে পিছে পেড নিউজ হয়, কিন্তু যখন একটা মুখ্যমন্ত্রী কিছু বলছে তাই প্রমাণ দিতে হবে। এটা সুজাত মাইকে বলতে পারে, যার কথা শোনবার জন্য একটা লোকও নেই। কিন্তু তুমি যখন হেড অফ দ্য স্টেট হিসাবে বলছো, তোমাকে তখন স্পেসিফিক প্রমাণ দিতে হবে যে এই চ্যানেল এই ঘটনা সাজিয়ে বলছে এবং কোন পার্সপেক্টিভে কথাটা তুমি আনছো একেবারে, এবং তুমি স্পেসিফিক ঘটনার আধারে বলছো। দুই কমিশন অতিথিদের নিয়ে যখন বলছি, ধরুন সুজাত ভদ্র স্টুডিওতে এসে কি বলবেন সেটা আমি অর্থ দিয়ে চ্যানেলের তরফ থেকে নির্ধারণ করছি, সমীরাইজ কি বলবেন নির্ধারণ করছি, এটাও তো একটা অভিযোগ। এটাও স্বয়ং মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন না। যেটা আগের স্টেটমেন্টটা যে কমিশনের ফাংশনিং, কমিশন এটাই ফাংশন করে। কমিশনের পাওয়ারটা কি? রেকমেন্ডেশন। তো অম্বরীশ বাবু জাজমেন্ট যদি কেউ পড়ে, রিপোর্ট, তার যে অবজারভেশন পড়ে, অবজারভেশন বলবো অসাধারণ,
এবং অসাধারণ। মাঝখানে কমিশনের কাজ নষ্ট হয়ে যাচ্ছিল, সেখানে এমন একজন জজকে তুমি আনলেন, তোমরাই এনেছো, বিরোধী পক্ষের নেতা এনেছে, সেটা উনি বলছেন যে আমি নিয়ে এলাম একজন ভালো লোক। তুমি নিরপেক্ষ মানে কি? তোমার পক্ষে না গেলে সে খারাপ হলো নাকি? নিরপেক্ষ সেই যে আমাকেও নিয়োগ করার পরও আমি সত্য কথাটা বলবো। অশোক গাঙ্গুলি কিন্তু উনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে 2G কেলেঙ্কারি তাতে উনি কতগুলো স্পেসিফিক জাজমেন্টও দিয়েছে, তখন সবাই ওয়েলকামও করেছে, তো খারাপ বলেনি তো। হঠাৎ করে ওনার অপছন্দ হয়ে গেল। আমার পড়ার সুমন সৌভাগ্য অসাধারণ জাজমেন্ট, কিন্তু উনি কি এটা বলেছে রেকমেন্ডেশনটাই মানতে হবে? বলেন রেকমেন্ডেশন মানবে না, মানবে না। বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল মানবাধিকার কমিশনের রেকমেন্ডেশনের দুটো পার্ট, ভিকটিমকে টাকা দেওয়া আর যে অপরাধ করেছে তাকে সাজা দেওয়া। আমাদের অভিযোগ, আমি RTI করেও জানতে পেরেছি, আমি পরে বইও লিখেছি তাতে, যে পুরোটাই তদন্তটা টাকাটা দিয়ে দিত, তদন্ত আর করতো না, ডিপার্টমেন্টে পাঠিয়ে দিত। ডিপার্টমেন্ট নির্বেদ বাবু আর আমরা দুজনে অধ্যাপকের বিরুদ্ধে কিছু বলবে না বলেছে, ধামাচা পাঠিয়ে দিত। তুমি যদি তার ডিফারেন্ট করতে চাও, তুমি যদি অ্যাটাক করে দাও কমিশনকে, তাহলে যে জাস্টিস ডেলিভারি সিস্টেম আমাদের এত খারাপ, কোর্টে গেলে বছরের পর বছর লাগে। কমিশন সেখানে বলেছে তুমি কমিশনকে রেসপেক্ট করো, মেনে নাও রেকমেন্ডেশন, এবং বলো পুলিশকে এরকম না হতে, বা আমার কিছু স্টেটমেন্ট ভুল হয়েছিল, ক্ষমা চাওয়াটার মধ্যে মহানুভবতা আছে, কোনো দুর্বলতার লক্ষণ নয়। তো আমার আবার বক্তব্য, আমি শেষ করি যে সুজন টুজন অত্যন্ত জোরের সঙ্গে এখন বলছেন, কিন্তু আগের পর্বে সুমন ইতিহাসকে তো এভাবে চাপা দেওয়া যাবে না। আগের পর্বে প্রত্যেকটাই ঘটেছে। আমাকে শিশির মঞ্চে প্রশ্ন করবার অপরাধে আমাকে মারা হয়েছে, আমাকে লালবাজারে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমাকে সহ আরও 6 জন প্রয়াত মৈত্র ঘটককে। তসলিমা নাসরিনের বই মতপ্রকাশের জন্য ব্যান করা হয়েছিল দুবার। তসলিমাকেই নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে ওনাদের আমলে, ওনাদের উস্কানিতে, ভোট ব্যাংকের কারণে। সেটা তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রোল অ্যাট লিস্ট। ইউ হ্যাভ এ রাইট টু স্পিক। আমার এই যা উনি ঘটাচ্ছেন, এই আক্রমণ, লালা বাংলা থেকে পালা থেকে শুরু করে যাবতীয় কুকীর্তি আগের পর্বটি করে এসেছিল। আমার ধারণা ছিল অন্তত যে এই কুকীর্তি বা এর রিপিটেশনটা হবে না, বা যদি কোথাও ধর্ষণে ঘটনা ঘটে, আমাদের সমাজ ব্যবস্থায় ঘটে, মানুষকে, মহিলাকে যেভাবে আমরা দেখি, মানসিকতা থাকে, তুমি প্রশাসনিক প্রধান হিসেবে সেটাকে মিথ্যা প্রমাণ না করার বদলে যথাযথ তদন্ত করে শাস্তি দেবে, অ্যালার্ট করাবে। তা না করে তুমি হোল অর্গানাইজেশনকে নিয়ে যাচ্ছ এমন দিকে, প্রশাসনকে সহ, যে যারা সত্য কথা বলছে, হুইসেল ব্লোয়ার, তারাই আক্রমণের মুখে পড়ে যাচ্ছে। এটা গণতন্ত্রের পক্ষে কিছুতেই শুভ হতে পারে না। গণতন্ত্রকেই অত্যাচার করা হচ্ছে, টর্চারিং ডেমোক্রেসি, এবং সেটা তার মতো কাজ। তার থেকে তিনি আক্রান্ত, তাকে CPM মেরেছে, হাসদা মোড়ে মেরেছে, বহুবার তিনি আক্রান্ত, তার থেকে এটা হওয়া আমার কাছে দুঃখজনক এবং চরম আপত্তিকর বলে মনে হয়। আমি সুমন একটা কথা বলতে চাই। একটু আগে আমাদের সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য যে কথা বলছিলেন, যে সমাজে এ ধরনের ঘটনা, নিন্দনীয় ঘটনা আগেও ঘটতো, এখনও ঘটছে। আজকে এটা নিঃসন্দেহে একটা দিক যে সংবাদ মাধ্যম অতি সক্রিয় হয়ে যাবার কারণে, বা যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক মিডিয়ার কারণে আজকে আমরা এগুলো বেশি করে মানুষের কাছে পৌঁছচ্ছে, মানুষ জানতে পারছে। কিন্তু এ কথা কেউ কোনো সময় কিন্তু বলেনি। মানে আমি অন্তত বলছি এটা, যে যা কিছু হচ্ছে সব কিছুর জন্য মুখ্যমন্ত্রী দায়ী তা নয়। মুখ্যমন্ত্রী তো এসেই মাত্র কাউকে একটা বিশেষ কোনো স্টিমুলেন্ট খাইয়ে দেননি যে সবাই উজ্জীবিত হয়ে পড়ে গেছে, সবাই এই কুকর্মে নেমে গেছেন। তো আসল হচ্ছে তার অ্যাটিটিউডটা। মানে তিনি যেখানে ঘটনা ঘটছে, এক্ষেত্রে যদি মুখ্যমন্ত্রী বক্তব্য নাও রাখতেন, তিনি যদি এতে কোনো প্রতিক্রিয়া না দিতেন, তাহলে আমার মনে হচ্ছে সার্বিকভাবে, আমার মমতা ব্যানার্জির মতো স্ট্রেচের নেত্রীকে তো আমি উপদেশ দিতে পারি না, তাহলে আমাকে এই চ্যানেল নিচে নামলেই রাস্তার কুকুর তাড়া করবে। তা সেই জন্য কিন্তু ক্ষুদ্র মানুষও এটা বলতে পারতো। আমার মনে হয় যে উনি যদি এই সমস্ত বিতর্কে না জড়িয়ে পড়েন, তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরও একটা তার উজ্জ্বলতা, রাজ্যের উন্নয়নের কাজ করার অনেক সময় পাবেন। আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। উন্নয়নটা কি? এটা তো টোটাল প্লেইং টু দ্য গ্যালারি। উন্নয়ন কোথায়? 6 লক্ষ মানুষের কাজ বলছেন, আপনার বাড়ির মেড সার্ভেন্টের হিসাব যদি ধরেন, তাহলে ওই সংখ্যা কোনো সময় আসবে না। না, আমি বলি তোমাকে যে প্রথম সরকার এসে প্রথম যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে সিঙ্গুর সম্পর্কে বললেন যে ফিরিয়ে দেওয়া হচ্ছে, হলো না, ঠিক আছে, আমরা অপেক্ষা করছি, সব ঠিক আছে। এর পরের যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে জাতীয় নেতাদের হঠাৎ তুলে ধরার চেষ্টা হলো, ছবি, গান, এবং তার সঙ্গে রবীন্দ্রনাথের পাশে মুখ্যমন্ত্রীর ছবি,
বিবেকানন্দর পাশে মুখ্যমন্ত্রীর ছবি, ক্ষুদিরামের থেকে আরম্ভ করে উত্তম কুমার সবাইকেই একই মঞ্চে ফেলে রোজই একটা জিনিস তৈরি করার চেষ্টা হলো। লক্ষণীয় ব্যাপার, এর সঙ্গে সঙ্গে পাশাপাশি দুটো স্তরকে আলাদা করে দেখুন। একটা হচ্ছে স্বামীজি এবং আরেকটা হচ্ছে গিয়ে একেবারেই পপুলিস্ট এক ধরনের কালচারকে সেটাকে করা হচ্ছে। লক্ষণীয় ব্যাপার, যে কাজটা কিন্তু খুব, আমি কেন বলছি কথাগুলোর একটা কারণ আছে। এই যে কাজটা হলো একদম পপুলিস্ট কালচার, তাতে আপনার কি মনে হয় এটা রাজনীতির অরাজনীতিকরণ হচ্ছে? না, তার চেয়েও মারাত্মক কাজ হচ্ছে এই পপুলিস্ট কালচারটা। তারপরে তার সঙ্গে সঙ্গে একটা সোকল্ড ন্যাশনালিজম, সোকল্ড বাঙালিয়ানা তৈরি করা, সরকারকে ধর্মের সঙ্গে এক করে দেওয়া। তারপর সংবাদ মাধ্যমকে প্রথমে সেন্সর করা লাইব্রেরি থেকে, তারপরে সংবাদ মাধ্যমের একদম বাচ্চা একটি সাংবাদিককে মারধর করা, তাকে বলে দেওয়া যে এই জিনিস হবে, অর্থাৎ সাজানো ঘটনা, পুলিশকে পরিষ্কারভাবে মেসেজ দিয়ে দেওয়া যে শূন্যটাই সেদিনই বুঝে নেওয়া। সংবাদ মাধ্যমের সবাই বুঝে নিয়েছেন যে একজনও গ্রেপ্তার হবে না, যতই আপনি তাতে সিডি পাঠান, ডিভিডি পাঠান, যাই পাঠান। তারপরের ঘটনাটা হলো খুব ইন্টারেস্টিং, পরপর আসছে। তারপরে আসছে যে উচ্চশিক্ষায় আক্রমণ, পরপর একদম ফিজিক্যালি আক্রমণ করা, এবং লাস্ট নয়, দলতন্ত্র করার পর সাজানো ঘটনা। আমি একটু আগে একদম আলোচনার প্রথমে বলেছিলাম লরেন্স ব্রিটের কথা। এই লরেন্স ব্রিট তিনি যে পরপর ফ্যাসিবাদের পরপর অ্যানালিসিস করেছেন, তিনি মমতা ব্যানার্জিকে চেনেন না। তিনি নামও শোনেননি পশ্চিমবঙ্গে এরকম একটি সরকার এসছে। তিনি কাজ করছিলেন তার মতো করে। তার যে স্যাম্পল সার্ভে ছিল তার মধ্যে ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে পলপট থেকে, ইন্দোনেশিয়া থেকে, মুসোলিনি থেকে হিটলার, এবং শেষে উনি বলছেন এই প্রতিটি মানুষই মনে করতেন ক্ষমতায় এসে, হিটলার বলেছিলেন 1000 years রাইখ, 1000 বছরের সাম্রাজ্য তৈরি করব, 12 বছর টিকেছিল। শেষ পর্যন্ত যত ফ্যাসিস্ট এবং তাদের কিন্তু একটা অসম্ভব ভয় থেকে, এগুলো আতঙ্ক থেকে তৈরি হয়। এই আতঙ্কটা বিভিন্ন ক্ষেত্রে, যেটা সুজাতবাবু বলছেন, বিভিন্ন বিশ্বাসঘাতকতা, যে বিশ্বাসঘাতকতা তার মাথার পিছনে কাজ করে এবং সব সময় মনে হয়, এবং চিহ্নিতকরণ, যে জন্যে ওইটা চিহ্নিতকরণ করা, অর্থাৎ শ্রমিক কিছু বলল সেটাকে সঙ্গে সঙ্গে মাওবাদী বলে চিহ্নিত করে দেওয়া, অর্থাৎ এই কথাটা বললে কিন্তু সঙ্গে সঙ্গে চূড়ান্ত শাস্তি দেশের আইন অনুযায়ী দেওয়া যেতে পারে। একটার পর একটা এই ঘটনাগুলো ঘটবে, এবং ঘটার পরে যেটা হবে, একদম মানুষ হঠাৎ চুপ করে যাবে। এই চুপ করে যাওয়ার পরবর্তী অধ্যায়টা যে ভয়ঙ্কর, সেই ভয়ঙ্কর অধ্যায়টা থেকে বাঁচাবার জন্যেই যে সংবাদ মাধ্যম এখনও তার সমালোচনাগুলো এবং তার সরকারের সমালোচনাগুলো করছেন, এটা বোঝার শুভবুদ্ধিটা উদয় হোক, এটাই আমরা চাই। আমরা চাই যে এই শুভবুদ্ধিটার পাশাপাশি যখন হয়, একটা স্তাবক দল পরিবেষ্টিত হয়ে বলে তুমি যা আঁকছো সেই আঁকাটাই ভারতবর্ষে অবন ঠাকুর জীবনে চেষ্টা করলে পারতেন না, তুমি যা লিখছো এটা রবীন্দ্রনাথ সারা জীবন চেষ্টা করলে হতো না, তুমি যা বলছো এটা পৃথিবীর কোনো আজ পর্যন্ত কোনো সম্রাট, কোনো অ্যাব্রাহাম লিঙ্কন, কোনো জর্জ ওয়াশিংটন কোনো দিন আজ অবধি বলতে পারেননি। তুমি যেভাবে সরকার চালাচ্ছ এটাই পৃথিবীর সেরা সরকার, এইভাবেই চলেছে। এই কথাটা যেদিন বন্ধ করে তার পাশের একজন শুভাকাঙ্ক্ষী সমীর রাইচের মতো বলবে রাজা তুমি উলঙ্গ কেন, সেই জন্যেই সংবাদ মাধ্যম কাজটা করছে। এটা বোঝার মতো চিন্তা, বিবেচনা, বুদ্ধি ফিরুক, কারণ তিনি কিন্তু রাষ্ট্রপ্রধান এখনো নন, তিনি কিন্তু একটা রাজ্যেরই প্রধান মাত্র। ভারতবর্ষ স্বাধীন হয়েছে 190 বছরের অনেক লড়াই, এবং নির্বেদা 8 কোটি বাঙালি রাজ্যবাসী তার মুখের দিকেই তাকিয়ে আছে যে এই রাজ্যকে তিনি সঠিক দিশায় নিয়ে যাবেন, এ রাজ্যে উন্নয়নের বাংলার মাটিতে সেই স্বপ্নেই পরিবর্তন এসেছে। এই বাংলার মাটিতে কিন্তু একটা মনে রাখতে হবে, যে কথাটা নির্বেদরা একটু ছুঁয়ে গেছেন, সেটা যে সুরাবর্তীর পরে বাংলার মাটিতে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক নেতাই করে বলেননি
যে আমি বিজেপির সঙ্গে ছিলাম, আপনারা সিপিএম কে ভোট দিয়েছিলেন, আমি বিজেপি ছেড়েছি, আপনারা 27%। আমি দলীয় আলোচনার বাইরে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের সময় একেবারে শেষ। এই পর্বে একদম একটা কথা, একটা হচ্ছে আমি এটা বুঝি যে সুজাত বাবু বা শ্রমিক হয়তো এটা আজকে আলোচনার প্রসঙ্গ না, ওদেরও কিছু বাধ্যবাধকতা আছে, সেভাবে বলবে, কোনো সন্দেহ নেই যে এটা যেভাবে উনিও বলছেন একটা ফ্যাসিস্টিক মোডে যাচ্ছে। সংবাদ মাধ্যমে শুরু হলো কিন্তু সেন্সরশিপ কার্যত দিয়ে, অ্যাক্সেস টু ইনফরমেশন, সব প্রেসকে বলবো না, তোমায় বলবো, তোমার কাছে নিতে হবে। 2, সাংবাদিক পেটাবো। 3, আমি যা বলবো সেটা যদি না লেখো অথবা আমাকে সাহায্য করার মতো করে, আমাকে তুলে ধরার মতো করে যদি লিখতে না পারো, তার যদি কোনো সুযোগ না থাকে, এই অপরাধটা সংবাদ মাধ্যমের বলে আমি চিহ্নিত করব এবং তার মধ্যে দিয়ে মেসেজ দেবো যে আমি যা বলছি সেটাই ফাইনাল। দিস ইজ অটোক্রেসির একটা অ্যাটিটিউড। এই অ্যাটিটিউড থেকে সরকার যদি চলে, মানুষের দুর্ভাগ্য বাড়বে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। শেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে সংবাদ মাধ্যম যতই নিশানা সংবাদ মাধ্যমের উপর সাদা হোক, সংবাদ মাধ্যম তার কর্তব্য থেকে কখনোই বিচ্যুত হবে না। যদি সংবাদ মাধ্যম দেখে বরানগরে ছোট্ট একটু শিশু অটোওয়ালার অবিমিশ্রকারিতায় সে ঘোষ্টে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, সে আহত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, আবার সংবাদ মাধ্যম গর্জে উঠবে। রাজ্যের পরিবহন মন্ত্রীর নাম তখন মদন মিত্র হতে পারে, শ্যামল চক্রবর্তী হতে পারে, সুভাষ চক্রবর্তী হতে পারে, কিন্তু তারা তাতে যদি রিয়্যাক্ট করেন ভালো, কিন্তু সংবাদ মাধ্যমের কর্তব্য সেটা তুলে ধরা। সংবাদ মাধ্যম যখন দেখবে যে গড়িয়াহাটে 12 দিনেও 2 শিশুর ওপর নির্যাতন হয়েছে এবং পুলিশ কিচ্ছু করেনি, 11ই আগস্ট থেকে 23শে আগস্ট পুলিশ নিশ্চুপ হয়ে হাত ধরে বসেছিল, হাতের কোনো অ্যাক্টিভিটি, কোনো কাজ পুলিশ করেনি, তখন আবার সংবাদ মাধ্যম সচেষ্ট হবে। সংবাদ মাধ্যম যখন দেখবে, এবিপি আনন্দ যখন দেখবে যে কালীঘাটের একজন মহিলা শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়ে রক্তাক্ত অবস্থায় থানায় পৌঁছচ্ছে আর থানার অফিসার তাকে কুপ্রস্তাব দিচ্ছে, এবিপি আনন্দ আবার সরব হবে। বহু ঘটনাই আপনাদের সামনে এইভাবে আমরা নিজেদের কোনোদিন পক্ষ হিসেবে বিবেচনা করি না বলে আনি না, এবং অনেক কিছুই সংগোপনে আমরা নিজেদের কাছে রেখে দিই। যেমন ধরুন, কালীঘাটের ঘটনা দেখার পর এই দক্ষিণ কলকাতার বহু এলাকায় কুরুচিকর একটি হোর্ডিং পড়েছিল এবিপি আনন্দ, তখন স্টার আনন্দ, তাদের বিরুদ্ধে পোস্টারে মুড়ে দেওয়া হয়েছিল কার্যত আমাদের জামিল লেনের এই অফিস। আপনাদের এই অনুষ্ঠানের শেষ পর্বে সেই ছবি দেখাবো আপনাদের সামনে। বিশ্বাস করুন, আমরা এতে গর্বিত। আমরা একই সঙ্গে বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দলের রুচির এতটা অবনমন হয়নি, এতটা অবনতি হয়নি যে তারা পরিকল্পিতভাবে হয়তো কোট আনকোট পয়সা দিয়ে এই জিনিস করাচ্ছে। কিন্তু যারাই করুন, বিশ্বাস করুন, আমাদের আত্মমর্যাদাকে, আমাদের কনফিডেন্সকে তারা আরও বাড়িয়ে দিয়েছেন যে আমাদের রাস্তা সঠিক আছে। আবার কোনো দেবযানী যদি রক্তাক্ত অবস্থায় থানায় সুবিচার না পেয়ে এবিপি আনন্দে আসে, আমরা চেষ্টা করব তার ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে। যে সামান্য কাজটুকু আমরা করতে পারি, আবার সেই ঘটনা হবে। তাতে যদি আমাদের এই অফিস পোস্টারে মুড়ে দেওয়া হয়, হোর্ডিংয়ে মুড়ে দেওয়া হয়, আমাদের কোনো আপত্তি নেই।